ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। আচ্ছা, 9-1 আয়তে আছে পৃথিবীর অনুসুর অবস্থান হয় 3 জানুয়ারি। 2 কর্কটক্রান্তি রেখার মান 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। 3 পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত সরলরেখাকে বলে দ্রাঘিমা রেখা। 4 ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে এলাহাবাদের ওপর দিয়ে। 5 একটি আগ্নেয় পর্বত হলো ক্রাকাতোয়া। 6 অনেকগুলি পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এসে এক জায়গায় মিলিত হলে তাকে পর্বত গ্রন্থি বলে। 7 বায়ু শীতল হলে চাপ বাড়ে। 8 নদী যখন আঁকাবাঁকা পথে প্রবাহিত হয় তখন তাকে মিয়েন্ডার বলা হয়। 9 ক্যাডমিয়াম দূষণের ফলে ইতাই হয়। 10 পৃথিবীতে মোট স্বাদু জলের পরিমাণ 3%। 11 নিত্যবহ নদীগুলিতে জলের উৎস হচ্ছে বরফগলা জল। 12 চেরনোবিল পরমাণু কেন্দ্রে দুর্ঘটনা ঘটে 1986 সালে। 13 একই শস্য বহুবার চাষের ফলে মাটিতে উর্বরতা কমে যায়। 14 বায়ুতে জলীয় বাষ্পের শতকরা পরিমাণ 1.5 ভাগ। 15 ইউরোপের নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমি হল স্টেপ। 16 রুর শিল্পাঞ্চলের একটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্রের নাম ডুসেলডর্ফ। 2 আয়তে আছে পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্বে ঘোরে। 2 ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্রিনিচে রয়েছে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। 3 তিব্বত হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমি। 4 নির্দিষ্ট পরিমাণ ক্লোরিন জলে দিলে জীবাণু নষ্ট হয়। 5 ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় বায়ুর চাপ তত কম হয়। 3 আছে স্তম্ভ মেলানো আই হচ্ছে সমভাবাপন্ন আবহাওয়া হলো পুরীর সমুদ্র সৈকত। 2 দ্রাঘিমা রেখা হচ্ছে অর্ধবৃত্ত। 3 পামির মালভূমি পৃথিবীর ছাদ। 4 পশ্চিমঘাট পর্বত যোগ জলপ্রপাত। আর 5 নদীর উচ্চ প্রবাহ হচ্ছে ক্ষয়কার্য। 4 আয়তে দিয়েছে সৌর বছর কি? পৃথিবী এক বছরে সূর্যকে পরিক্রমণ করে, একে এক সৌর বছর বলে। 2 মাটি দূষণের ফলে সৃষ্ট ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগের নাম হলো কলেরা। 3 কয়েকটি সরলবর্গীয় বৃক্ষের উদাহরণ লার্চ, ফার, বার্চ, অলডার। 4 কোন নদী ইউরোপের ব্যস্ততম অভ্যন্তরীণ জলপথ? রাইন। 5 আয়তে আছে 5 দাগের সবকটা হচ্ছে 2 নম্বরের। তো আয়তে আছে জিপিএস কি? লিখবে আগে জিপিএস এর ফুল ফর্মটা লিখবে, যে জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। তারপরে এখান থেকে লিখবে যে পৃথিবীর যে কোনো জায়গার অক্ষাংশ দ্রাঘিমা জানার একটি অত্যাধুনিক ব্যবস্থা। আর তারপরে ওই শেষে যেটা আছে যে পৃথিবীর কৃত্রিম উপগ্রহ থেকে এই ব্যবস্থা কার্যকরী হয়। বর্তমানে জাহাজে, বিমানে, আধুনিক গাড়ি, মোবাইল ফোনে জিপিএস থাকে। 2 দিয়েছে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? এইখান থেকে সংজ্ঞাটা শুরু করবে যে যখন কোনো মালভূমি একাধিক পর্বত দ্বারা আবদ্ধ থাকে তখন তাকে পর্বতবেষ্টিত মালভূমি বলে। যেমন তিব্বত মালভূমি হচ্ছে পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ। তাহলে যখন কোনো মালভূমি একাধিক পর্বত দ্বারা আবদ্ধ থাকে তখন তাকে পর্বতবেষ্টিত মালভূমি বলা হয়। ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় সাধারণত এই ধরনের মালভূমি গঠিত হয়। 3 রয়েছে সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা কি? আচ্ছা, সুমেরু প্রভাকে বলে অরোরা বোরিয়ালিস, আর কুমেরু প্রভার আরেকটা নাম অরোরা অস্ট্রালিস। তো অনেক সময় কোশ্চেনে করে কি, এই যে অরোরা বোরিয়ালিস এটা বাংলা উচ্চারণটা লিখে বলে কাকে বলে? তো এটার মানে হলো সুমেরু প্রভা, আর অরোরা অস্ট্রালিস মানে হচ্ছে কুমেরু প্রভা। এবারে সুমেরু প্রভা কুমেরু প্রভা কি বলেছে? 2 নম্বর আছে, এটা পুরোটা লিখে দেবে যে 2 মেরু প্রদেশে একটানা রাত চলার সময় মাঝে মাঝে আকাশে রংধনুর মতো রঙিন আলোর জ্যোতি বা অরোরা দেখা যায়। তাহলে অরোরা হচ্ছে মেরু প্রদেশের রঙিন আলোর জ্যোতিকে অরোরা বলে। এটা একটা প্রশ্ন আসে। বায়ুমণ্ডলের বিভিন্ন আয়নিত গ্যাসের সঙ্গে সূর্যরশ্মির সংঘর্ষের ফলে মেরু অঞ্চলের আকাশে এরকম বিচ্ছুরিত আলোর সৃষ্টি হয়। একে উত্তর গোলার্ধে সুমেরু প্রভা, দক্ষিণ গোলার্ধে কুমেরু প্রভা বলা হয়। 4 আছে ইউট্রোফিকেশন কি? এই উত্তরটা বলবে সাবান, ডিটারজেন্টের ফসফেট বা ক্ষার বদ্ধ পুকুর জলাশয়ের জলে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল, আগাছা, কচুরিপানা বেড়ে যায়। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও জলজ প্রাণীরা মারা যায়। একে ইউট্রোফিকেশন বলে। 5 দিয়েছে পোল্ডার ভূমি কি? এখান থেকে বলবে নেদারল্যান্ড দেশটা খুব ছোট, তাই কৃষি ও অন্যান্য কাজের জন্য জমিরও খুব অভাব। এই সমস্যা দূর করার তাগিদে দেশের উত্তর পশ্চিমে জুইটার্জি উপসাগরের বিশাল অগভীর জলভাগে উঁচু কংক্রিটের বাঁধ দিয়ে মাটি ভরাট করে নতুন জমি তৈরি করা হয়েছে। সমুদ্র থেকে উদ্ধার করা এইসব নিচু সমতল ভূমিকে পোল্ডার ভূমি বলে। 6 দাগে আসি। 6 প্রশ্নের মান হচ্ছে 3 নম্বরের করে। আইতে দিয়েছে অক্ষরেখার কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করো। আচ্ছা, এখানে অক্ষরেখার পরিচয়, এইটাই হচ্ছে অক্ষরেখার এইগুলো বৈশিষ্ট্য, বই থেকে বলতে পারো।
আর অন্য ভিডিওতে এই প্রশ্নটা আছে, আমি সেখানে রায়মার্টিনে যেটা আছে সেটা বলেছি, তো দেখে নেবে। তো আমি এটা বই থেকে দিচ্ছি। 1 হচ্ছে অক্ষরেখা পরস্পর সমান্তরাল, 2 অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত, 3 অক্ষরেখা ডিগ্রিতে পরিমাপ করা হয়, 4 অক্ষরেখার পরিধি ক্রমশ মেরুর দিকে কমে যায়, 5 অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায়, 6 অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, আর 7 90 ডিগ্রি উত্তর আর 90 ডিগ্রি দক্ষিণ হলো যথাক্রমে উত্তর মেরুবিন্দু আর দক্ষিণ মেরু বিন্দু। 2 দিয়েছে স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয় আর মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন। আমাদের মানে ভূগর্ভে যে সমস্ত পাতগুলো রয়েছে সেই সমস্ত পাতের চলনের ফলে সেই সমস্ত পাতগুলো ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয়, মানে সেই সমস্ত পাতের চলনের ফলে আর কি ভূ আলোড়ন হয়, যেটাকে আমরা ভূমিকম্প বলি আর কি। আর এই ভূমিকম্প বা ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয়। এই ফাটলগুলোর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড স্তূপের মতো পর্বত সৃষ্টি করতে পারে, একে স্তূপ পর্বত বলা হয়। যেমন ভারতের সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ। আর ওর সাথে আছে মালভূমিকে টেবিল ল্যান্ড কেন বলা হয়। বইয়ের 40 পাতার এই পয়েন্টটা দিয়ে দেবে। মালভূমির এটা হচ্ছে বৈশিষ্ট্য, কাকে বলার বৈশিষ্ট্য, তো এই পয়েন্টটা দিলেই হবে যে মালভূমি অনেকটা পড়ার টেবিলের মতো, ওপরটা টেবিলের মতো প্রায় সমতল হলেও ধারগুলো টেবিলের পায়ের মতো ঢালু এবং খাড়া, এই জন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বলে। 3 আছে উচ্চ প্রবাহে নদী ক্ষয় হয় কেন আর বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়। উচ্চ প্রবাহে নদী ক্ষয় হয় কেন, এটা লিখবে যে পার্বত্য অঞ্চলে উচ্চ গতিতে যে কোনো নদী মূলত ক্ষয়কাজ করে, কারণ এই গতিতে ভূমির বন্ধুরতা কিংবা ভূমিডাল উভয় বেশি থাকায় নদী প্রচণ্ড বেগে বয়ে চলে, যার ফলে ঘর্ষণ, অবঘর্ষ, দ্রবণ কিংবা বুদবুদ দ্বারা বিভিন্নভাবে স্থানীয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়। এই উত্তরটা দিয়ে দেবে। আর ওর সাথে যেটা আছে যে বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়, লিখবে যে এই উত্তরটা লিখে দেবে যে নদী যখন মোহনার কাছে পৌঁছায় তখন নদীতে স্রোত একেবারে থাকে না, দীর্ঘদিন ধরে নদীবাহিত কাঁকড়, বালি, পলি, কাদা নদীর মোহনার কাছে সঞ্চিত হয়ে মাত্রাহীন বাংলা ব অক্ষরের মতো দ্বীপের সৃষ্টি করে। এখানে নদী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে সাগরে গিয়ে মেশে। গঙ্গা ব্রহ্মপুত্রে মিলিত বদ্বীপ পৃথিবীর মধ্যে বৃহত্তম। মোহনার নিকট পলি সঞ্চিত হয়েও দ্বীপ গঠিত হয়, যেমন হুগলি নদীর মোহনায় সাগর দ্বীপ, হাড়িয়াভাঙা নদীর মোহনার অনতি দূরে সৃষ্টি হয়েছে নতুন দ্বীপ পূর্বাশা। 4 দিয়েছে আর্সেনিক দূষণ কি। আচ্ছা, এটা বললাম এগুলোর প্রশ্নের মান হচ্ছে তোমার 3 নাম্বার। তো এখানে যেটা আছে আর্সেনিক দূষণ, এটা পুরোটাই লিখে দেবে যে আর্সেনিক এক প্রকার বিষাক্ত ধাতব যৌগ পদার্থ। প্রতি লিটার জলে 0.05 মিলিগ্রামের বেশি আর্সেনিক থাকলে জলটিকে আর্সেনিক দূষিত বলে গণ্য করা হয়। দূষণ প্রক্রিয়া মাটির অগভীর স্তর থেকে অবৈজ্ঞানিক প্রথায় ক্রমাগত জল তুললে মাটিতে ফাঁকা জায়গার সৃষ্টি হয়, ফলে মাটির এই স্তরে থাকা নানা রকম আর্সেনিক ও ক্লোরাইড যৌগ বাতাসের সংস্পর্শে এসে আর্সেনিক, আর্সেনাইট ইত্যাদি জলে দ্রবণীয় বিষাক্ত যৌগে পরিণত হয় এবং পানীয় জলের সঙ্গে মিশে জল দূষণ ঘটায়। প্রভাব 1 হচ্ছে মানুষের ত্বক, স্নায়ুতন্ত্র আর রক্তনালীতে অস্বাভাবিকতা। 2 হাতের চেটো, পায়ের তলায় কালো ছোপ যাকে ব্ল্যাকফুট ব্যাধি বলে। 3 বুকে পিঠে হাত পায়ের ক্ষতস্থানে চামড়ার ওপর শুকনো ঘা। 4 ফুসফুসে প্রদাহ, ব্রঙ্কাইটিস, অ্যাজমা। আর 5 যকৃতের পচন, ত্বক, মূত্রথলির ক্যান্সার ইত্যাদি হয়। 5 দিয়েছে মাটি দূষণের প্রভাবগুলি আলোচনা করো। এইটা লিখবে মাটি দূষণের প্রভাব বা ফলাফল। মাটি দূষণের প্রভাব 1 হচ্ছে মানব জীবনে মাটি দূষণের প্রভাব ধাতব প্রভাব। মাটি দূষক ভারী ধাতব পদার্থসমূহ উদ্ভিদের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে, ফলে রক্তচাপ বৃদ্ধি, মস্তিষ্ক কোষের বিনাশ, আমাশয়, কলেরা, বধিরতা, দৃষ্টিহীনতা প্রভৃতি রোগে মানুষ আক্রান্ত হয়। রাসায়নিক প্রভাব মাটি দূষক বিভিন্ন রাসায়নিক পদার্থসমূহ মানুষ তথা প্রাণীর বৃদ্ধি ও বংশবিস্তারকে ব্যাহত করে। উদ্ভিদ জগতে মাটি দূষণের প্রভাব ফসল উৎপাদনের ক্ষমতার হ্রাস 1, 2 ফসলের অন্তর্গত প্রোটিনের পরিমাণের হ্রাস, 3 স্বাভাবিক বৃদ্ধির হ্রাস ইত্যাদি সমস্যার কারণ হলো মাটি দূষণ বা ভূমি দূষণ। কৃষিকাজে মাটি দূষণের প্রভাব অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার ব্যবহারের ফলে কৃষিজ ফসলের গুণগত মানের অবনতি ঘটে। আর 2 বিভিন্ন ধাতব দূষিত পদার্থ মাটিতে মিশলে মৃত্তিকার ক্ষারকীয়তা, লবণতার অম্লতা বৃদ্ধি পায়, মাটি অনুর্বর হয়ে পড়ে। 6 দিয়েছে পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ, সেটা হচ্ছে কৃষি। লিখবে নতুন পোল্ডারগুলিতে জমির লবণাক্ততা কমানোর জন্য হে, ক্লোভার প্রভৃতি ঘাসের চাষ করা হয়। গম, ওট, যব, রাই, আলু প্রভৃতি চাষ করা হয় পুরনো লবণমুক্ত জমিতে। এখানকার বেশিরভাগ খামারগুলিতে মিশ্র কৃষি পদ্ধতিতে চাষের কাজ করা হয়। এখানকার বিস্তীর্ণ জমিতে নানা রঙের টিউলিপ, কসমস, গ্ল্যাডিওলি প্রভৃতি ফুলের চাষ করা হয়। আবার শীতল ও কম আলোযুক্ত অঞ্চলে গ্রিনহাউস বা কাঁচের ঘরে সবজির চাষ করা হয়। শিল্প হচ্ছে পোল্ডার ভূমি। শিল্প আর পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত। চক্রখালগুলিও পরিবহনের কাজে ব্যবহৃত হয়, তবে খনিজ সম্পদের বিশেষ অভাব রয়েছে। গ্রোনিয়েন অঞ্চলে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, আর দি হেগের কাছে খনিজ তেল পাওয়া যায়। আমস্টারডাম, রটারডাম, গ্রোনিয়েন, হার্লেম, লেভেন, ইজমুইডেন, দি হেগ, ফ্লাশিং ইত্যাদি শহরগুলিতে লৌহ ইস্পাত, পেট্রোরাসায়নিক, জাহাজ নির্মাণ, ডেয়ারি, খাদ্য প্রক্রিয়াকরণ, কাগজ, চামড়া, প্রসাধনী প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। আর কৃষি শিল্প আর পরিবহন ব্যবস্থার উন্নতির কারণে পোল্ডার ভূমির জনবসতি খুব ঘন। এখানকার প্রধান শহর আমস্টারডাম, নেদারল্যান্ডের রাজধানী আর বিখ্যাত বন্দর। হিরে, কাটা আর পালিশ শিল্পের জন্য আমস্টারডাম পৃথিবী বিখ্যাত। 7 দাগে আসি। 7 দাগে যে কোনো 4টে 5 নাম্বারের আয়তে আছে অক্ষরেখা, দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। লিখবে অক্ষরেখা হচ্ছে পৃথিবীর সম অক্ষাংশযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে। আর পৃথিবীর দ্রাঘিমাযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে উত্তর দক্ষিণে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে দ্রাঘিমা রেখা বলে। নিরক্ষরেখা, উভয় দিকে সমান্তরালভাবে 1 ডিগ্রি অন্তর 89টি বৃত্তাকার অক্ষরেখা টানা যায়। আর মূল মধ্যরেখার উভয় দিকে 180টি অর্ধবৃত্তাকার দ্রাঘিমা রেখা টানা যায়। অক্ষরেখাগুলি পূর্ণ বৃত্তাকার, প্রতিটি অক্ষরেখা পরস্পর সমান্তরাল। দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার, প্রতিটা দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়। অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি, সর্বনিম্ন 0 ডিগ্রি। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180, সর্বনিম্ন 0। পরস্পর সমান্তরাল হওয়ায় দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান, আর পরস্পর সমান্তরাল না হওয়ায় দুটি দ্রাঘিমা রেখার মধ্যবর্তী দূরত্ব নিরক্ষরেখার সবচেয়ে বেশি হয়। আর উত্তর ও দক্ষিণ দিকে এই দূরত্ব কমতে কমতে সুমেরু আর কুমেরু বিন্দুতে দ্রাঘিমা রেখা দুটি মিলিত হয়। অক্ষরেখাগুলির পরিধি নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে ক্রমশ কমতে কমতে অবশেষে দুটি বিন্দুতে পরিণত হয়। দ্রাঘিমা রেখার পরিধি সর্বত্র সমান। একই অক্ষরেখায় সর্বত্র একই সময় সূর্যোদয়, মধ্যাহ্ন ও সূর্যাস্ত হয় না, আগে পরে হয়। আর দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করে রয়েছে বলে একই দ্রাঘিমা রেখায় সর্বত্র একই সময় সূর্যোদয়, মধ্যাহ্ন, সূর্যাস্ত হয়। কোনো স্থান নিরক্ষরেখা থেকে কতটা উত্তর বা দক্ষিণে অবস্থিত তা জানতে হলে অক্ষরেখার প্রয়োজন, আর কোনো স্থান মূল মধ্যরেখা থেকে কত পূর্বে বা পশ্চিমে অবস্থিত তা জানার জন্য দ্রাঘিমা রেখার প্রয়োজন। একই অক্ষরেখার উপরে অবস্থিত বিভিন্ন স্থানের উষ্ণতার মধ্যে খুব একটা তারতম্য হয় না, আর একই দ্রাঘিমা রেখার উপরে অবস্থিত বিভিন্ন স্থানের উষ্ণতা তথা জলবায়ুর মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যায়। একই অক্ষরেখার উপর অবস্থিত বিভিন্ন স্থানে স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য দেখা যায়, আর একই দ্রাঘিমা রেখার উপরে অবস্থিত বিভিন্ন স্থানে স্থানীয় সময় একই রকম হয়। দিয়ে দিয়েছে অধিবর্ষ কিভাবে গণনা করা হয়। এই অধিবর্ষ নির্ণয়ের এই পদ্ধতিটা লিখবে যে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, কিন্তু আমরা হিসাবের সুবিধার জন্য 365 দিনে 1 বছর ধরি। এর ফলে প্রতি বছর 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 6 ঘন্টা সময় অতিরিক্ত থেকে যায়। তাই প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে 1 দিন বাড়িয়ে বাড়তি সময়ের সমতা বজায় রাখা হয় এবং বছরটিকে 366 দিনে করা হয়। তবে 4 বছর অন্তর 1 দিন বাড়িয়েও সমস্যার সমাধান করা যায়নি, কারণ 4 বছরে 44 মিনিট 56 সেকেন্ড অতিরিক্ত সময় ধরা হচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য শতাব্দীর বছরগুলোর মধ্যে 400 দ্বারা বিভাজ্য বছরগুলোকে অধিবর্ষ ধরা হয়, যেমন 1600, 2000 এগুলো হচ্ছে অধিবর্ষ ছিল, কিন্তু 1800, 1900 অধিবর্ষ ছিল না। তিনি দিয়েছে মানুষের জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। এক হচ্ছে জলবায়ুর প্রভাব। সুউচ্চ পর্বতশ্রেণী কোনো অঞ্চলে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে, যেমন ভারতের উত্তরে হিমালয় পর্বত অবস্থান করায় গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে, আর শীতকালে সাইবেরিয়া শুষ্ক শীতল বাতাস ভারতে প্রবেশে বাধাপ্রাপ্ত হয়। নদ নদীর উৎস। বরফাবৃত পর্বতমালা নদ নদীর উৎস হিসাবে কাজ করে, আর নদীতে সারা বছর জলের যোগান দেয়। 3 হচ্ছে বনজ সম্পদের প্রাচুর্য। পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ
থেকে প্রচুর কাঠ, ভেষজ ওষুধ, ফল, মধু, মোম পাওয়া যায়। 4 পশুচারণ ক্ষেত্র। পার্বত্য অঞ্চলের তৃণভূমিতে পশুচারণ করে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। 5 ধাপ চাষ। পার্বত্য অঞ্চলে কৃষি অনুন্নত হলেও পর্বতের গায়ে ধাপ কেটে চা, কফি, ধান প্রভৃতি চাষ করা হয়। শিল্প, বনজ আর কৃষিজ সম্পদকে কাজে লাগিয়ে বন্ধুর ভূপ্রকৃতিতেও চা শিল্প, কাগজ আর প্লাইউড শিল্প গড়ে উঠেছে। 7 পর্যটন শিল্প। পার্বত্য অঞ্চলে মনোরম জলবায়ু আর প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন কেন্দ্র স্থাপনে সহায়তা করে থাকে, যেমন ভারতের দার্জিলিং, মানালি, সিমলা এরকম উল্লেখযোগ্য কয়েকটি পর্যটন কেন্দ্র। জলবিদ্যুতের যোগান। পার্বত্য অঞ্চলে নদীগুলি খরস্রোতা হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। 9 বহিঃশত্রুর আক্রমণ রোধ। দুর্গম পর্বতমালা প্রাচীরের মতো অবস্থান করে দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। হিমালয় পর্বতটি বহু প্রাচীনকাল থেকেই প্রহরীর মতো বহিঃশত্রুর আক্রমণ থেকে ভারতকে রক্ষা করছে। 4 দিয়েছে ইউরোপ মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি লেখো। ভূমিকা একটু প্রথম লাইনটা শুধু নিয়ে নেবে যে ইউরোপ মহাদেশ পৃথিবীর সবথেকে উন্নততর মহাদেশ। তারপরে এইখানটা লিখবে যে পৃথিবীর সর্বাধিক কর্মব্যস্ত এই মহাদেশটির ভৌগোলিক গুরুত্ব অপরিসীম যথা বলে এবার এই পয়েন্টগুলো দেবে। এক হচ্ছে কেন্দ্রীয় অবস্থান। উত্তর গোলার্ধের প্রায় কেন্দ্রস্থলে মহাদেশটি অবস্থিত। ইউরোপকে বেষ্টন করে আছে এশিয়া মহাদেশ, পূর্বে পশ্চিমে আটলান্টিক মহাসাগর আর দক্ষিণে আছে আমেরিকা মহাদেশ আর আফ্রিকা। এইরূপ ভৌগোলিক অনুকূল অবস্থানের জন্য ইউরোপের অর্থনৈতিক উন্নতি সম্ভব হয়েছে। 2 অনুকূল জলবায়ু। ইউরোপ মহাদেশের 3 দিকে সমুদ্র তথা জলভাগ থাকায় উপকূল সংলগ্ন এলাকায় সারা বছর সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে আর মহাদেশের উত্তর দিকে নাতিশীতোষ্ণ জলবায়ুর প্রাধান্য দেখা যায়। ফলে এই দেশের অধিবাসীরা অধিক কর্মঠ আর পরিশ্রমী, যা মহাদেশের সমৃদ্ধির অন্যতম প্রধান কারণ। 3 হচ্ছে সামুদ্রিক আর উপদ্বীপীয় অবস্থান। ইউরোপের মূল ভূখণ্ডের উত্তর, দক্ষিণ আর পশ্চিম দিকে বিস্তীর্ণ সাগর, উপসাগর ও মহাসাগর অবস্থান করছে। এই উপদ্বীপীয় অবস্থানের ফলে মহাদেশের অভ্যন্তরে অনেক বড় বড় বন্দর গড়ে উঠেছে, যা ব্যবসা বাণিজ্য, জাহাজ নির্মাণ শিল্প আর নৌশক্তির উন্নতিতে বিশেষ সাহায্য করেছে। এছাড়া উপসাগরীয় সমুদ্র স্রোত উত্তর পশ্চিমের বন্দরগুলিকে বরফ মুক্ত রাখতে সাহায্য করে। ভগ্ন উপকূল রেখা। ইউরোপ মহাদেশের উপকূল রেখার প্রায় দৈর্ঘ্য হচ্ছে 41,600 কিমি। এত সুদীর্ঘ উপকূল রেখা কোনো মহাদেশে নেই। ভগ্ন উপকূলভাগে অসংখ্য বন্দর আর পোতাশ্রয় নির্মাণ করা হয়েছে, ফলে ব্যবসা বাণিজ্যে প্রভূত উন্নতি হয়েছে। ইউরোপের মতো উন্নত বন্দর আর কোনো মহাদেশে গড়ে ওঠেনি। 6 হচ্ছে 5 কৃষিকাজ ও পশুপালন। কৃষিজমির পরিমাণ কম হলেও উন্নত বৈজ্ঞানিক কৃষি পদ্ধতির সাহায্যে শস্যাবর্তন ও মিশ্র কৃষি ব্যবস্থায় সারা বছর কৃষিকাজ করা হয়ে থাকে। ইউক্রেনকে ইউরোপের শস্যের গোলা বলা হয়। ইউরোপ মহাদেশে গবাদি পশু, মেষ, শূকর প্রভৃতি পালন করে দুগ্ধজাত বিভিন্ন শিল্প, পশম শিল্প গড়ে তোলা হয়েছে। 6 খনিজ আর শক্তি সম্পদ। ইউরোপ মহাদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ। এখানকার পর্যাপ্ত কয়লা, আকরিক লোহা, খনিজ তেল, বক্সাইট, ম্যাঙ্গানিজ, নিকেল, প্ল্যাটিনাম, সোনা, রূপো প্রভৃতি খনিজকে কেন্দ্র করে শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে। শিল্পোন্নতি। ইউরোপ পৃথিবীর সর্বাপেক্ষা শিল্পোন্নত মহাদেশ। এখানকার কৃষিজ, খনিজ, বনজ, সামুদ্রিক সম্পদ ও উন্নত প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে বিভিন্ন শিল্পাঞ্চল গড়ে উঠেছে, যেমন জার্মানি রুশ শিল্পাঞ্চল, রাশিয়ার মস্কো, ইউক্রেনের ডোনেৎস্ক অববাহিকা, ব্রিটিশ যুক্তরাজ্যের লন্ডন অববাহিকা শিল্পাঞ্চল প্রভৃতি। 5 দিয়েছে চিত্রসহ নদীর 3টি প্রবাহ সম্পর্কে আলোচনা করা। লিখবে উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহ পথে নদী তার শক্তি অনুযায়ী ক্ষয়জাত পদার্থ বহন আর বাহিত পদার্থ সঞ্চয়ের মাধ্যমে ভূপৃষ্ঠকে প্রতিনিয়ত পরিবর্তন করে চলেছে। নদীর উচ্চ প্রবাহ। উৎস থেকে সমতল ভূমিতে নামার আগে পর্যন্ত হচ্ছে নদীর উচ্চ প্রবাহ। ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ প্রবাহ গোমুখ থেকে হরিদ্বার। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল এবং ভূমির উঁচু নিচু ভাব বা বন্ধুরতা খুব বেশি হওয়ার জন্য নদীর শক্তিও বেশি থাকে, ফলে এই প্রবাহে নদীর প্রধান কাজ ক্ষয় করা। এই প্রবল জলস্রোতের আঘাতে নদীর গতিপথে বড় বড় পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে জলের সঙ্গে ভেসে বা গড়িয়ে চলে। ভূমিরূপ হচ্ছে নদীর স্রোতের সঙ্গে ছোট বড় পাথরগুলো নদীর তলায় ধাক্কা দিয়ে ক্ষয় করে, ফলে নদী উপত্যকা গভীর হতে থাকে। উচ্চ প্রবাহে নদীর উপনদীর সংখ্যা কম থাকে, ফলে নদী উপত্যকা চওড়া হয় না। এই সরু আর গভীর নদী উপত্যকা ইংরেজি আই বা ভি অক্ষরের মতো হয়। ভি অক্ষরের মতো হলে তাকে গিরিখাত বলে, যেমন পেরুর ক্যানন নদীর দ্য কলকা। আর বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে, শুষ্ক অঞ্চলে সুগভীর মানে আই আকৃতির গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। তারপরে জলপ্রপাত। গ্র্যান্ড ক্যানিয়ন এই ছবিটা দিয়ে দেবে, আর গিরিখাত বা ক্যানিয়নের এই ছবিটা দেবে। আর একটা হচ্ছে নদীর গতিপথে শক্ত আর নরম পাথর অনুভূমিকভাবে থাকলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে,
ফলে শক্ত আর নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয়, আর নদী শক্ত পাথরের ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাত সৃষ্টি করে পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত। এই ছবিটা দিয়ে দেবে। এবার হচ্ছে নদীর মধ্যপ্রবাহ। পার্বত্য অঞ্চলের পর মালভূমি বা সমভূমি অঞ্চলে নদীর মধ্যপ্রবাহ হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মিঠিপুর পর্যন্ত গঙ্গার মধ্যপ্রবাহ। মধ্যপ্রবাহে ভূমির ঢাল কম থাকায় নদীর গতি আর শক্তি দুটোই কমে যায়। নদী প্রধানত বহন ও সঞ্চয়ের কাজ করে। এ সময় নদী নিচের দিকে ক্ষয় করা প্রায় বন্ধ করে দেয়, ফলে উপত্যকার গভীরতাও কমে যায়। প্রচুর উপনদীর মাধ্যমে নদীতে জলের পরিমাণ বাড়ে এবং নদীর দুই পাশের দিকে বেশি ক্ষয় করে, ফলে নদী উপত্যকা চওড়া হতে থাকে। ভূমির ঢাল কমে যাওয়ায় জলের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে নদী খুবই আঁকাবাঁকা বা পথে প্রবাহিত হয়। নদীর বহন ক্ষমতা, একে মিয়েন্ডার বলা হয়। আর একটা আছে নদীর বহন ক্ষমতা কমে যায়। পোয়ানা, পলি, বালি, নুড়ি, কাঁকর নদী মধ্যে বা দুধারে সঞ্চিত হলে জলপ্রবাহের পথ আটকে যায়, নদীতে চড়া পড়ে বা কখনো নদীদ্বীপ তৈরি হয়। এটা মিয়েন্ডার, এটা নদীদ্বীপের ছবি দিয়ে দেবে। আর একটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ। নদীর বাঁকে একদিকে খাড়া পাড়ের দিকে জলস্রোত বেশি থাকে, আর যেদিকে ঢালু পাড় বা উল্টো দিকে সঞ্চয় বেশি হয়, ফলে নদী এক পাড় ভাঙে অন্য পাড় গড়ে। নদীর বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো নদী বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হওয়া অংশটা ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলে। এইটা ছবিটা দেবে। এবার আসছে নদীর নিম্ন প্রবাহ। উচ্চ এবং মধ্য প্রবাহের পর নদী অত্যন্ত মৃদু ঢালের ওপর দিয়ে এঁকে বেঁকে মোহনা পর্যন্ত প্রবাহিত হয়। এটাই হচ্ছে নিম্ন প্রবাহ। মুর্শিদাবাদের মিঠিপুরের পর থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত গঙ্গা নদীর নিম্ন প্রবাহ। এই সময় নদীর গতি আর শক্তি এতই কমে যায় যে ক্ষয় কাজ একেবারে বন্ধ হয়ে যায়। সামান্য বহন কাজ হলেও নদীর মূল কাজ হয় সঞ্চয়। এই প্রবাহে উপনদী প্রায় থাকেই না, বরং কিছু শাখা নদীর সৃষ্টি হয়। নদীর মধ্যে পলিবালি কাঁকর জমে নদী অগভীর হয়ে যায়, ফলে বর্ষার অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে। নদীর দুই ধারের বিস্তীর্ণ জমিতে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে উর্বর প্লাবনভূমি সৃষ্টি করে। চীনের হোয়াংহো নদীর নিম্নগতিতে এরকম প্লাবনভূমি দেখা যায়। এটা হচ্ছে প্লাবনভূমির ছবি। আর হচ্ছে আরেকটা ভূমিরূপ হলো বদ্বীপ। এই ছবিটা দেবে। নদীর মোহনার কাছে নদীর বহন করে আনা পলিবালি কাঁকর জমা হয়ে চড়া সৃষ্টি হয়। নদীর স্রোত তখন ভাগ হয়ে চড়ার দুদিক দিয়ে প্রবাহিত হতে থাকে, ফলে প্রায় ত্রিভুজের মতো, মানে বাংলা মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার মতো বদ্বীপ সৃষ্টি হয়। একে বদ্বীপকে তাই ডেল্টা বলা হয়, যেমন গঙ্গা ব্রহ্মপুত্রে মিলিত বদ্বীপ সমভূমি। বই থেকে দিলাম কারণ সহায়িকাতে এটা অনেকটাই বড় আছে, তো বইয়ে যেটুখানি আছে লিখলে এটা 5 নম্বরে। তো এই ছিল 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।